কিছুতেই তার ছবিটা তুলতে দিল না। আমি অনেকবার চেষ্টা করেছিলাম। অদ্ভুত ব্যাপার, তার জিভটা কিন্তু চেরা মাঝখান থেকে। হ্যাঁ, এতটা খানিকটা চেরা। ঠাস করে চর মারলো। তুমি দেখলে চরটা মারলো বা আশেপাশে লোক দেখলে চরটা মারলো, তোমার কতটা জ্বালা করছে এটা কিন্তু কেউ বুঝতে পারবে না। এটা যে খেয়েছে চরটা সেই বুঝতে পারবে জ্বালার ফিলিংসটা। রাসেল ভাইপার দেখতে পাচ্ছি চোখের সামনে, আমি তো দেখলাম তুমি ভিডিওটা পাঠিয়েছিলে গ্রুপে। রাসেল ভাইপার দেখতে পাচ্ছি, আর অন্ধকারে ভয়ও লাগছিল। তাহলে বন্ধন ফন্দন করে রেখেছিল, পড়ে আছে ও চিতার পাশে শোয়ানো, ওকে ওই মাদুরের ওপরে, ওর চোখে তুলসী পাতা দেওয়া রীতিমতো, ওর মাথার সামনে যে ঘটি করে জল দেয় সেই ঘটিটা পর্যন্ত রাখা, যে মরাটাকে জল দিয়ে গেছিল, ইভেন ওর গায়ে সাদা কাপড় চাপা তো ও সেন্সলেস রকম পড়ে আছে। দুপুরবেলা মরা আনলে কি হয়, মরা চাপালো, ধরো পুড়তে পুড়তে সন্ধে নেমে আসছে, মরা পুরো পুড়লো না, তো বাড়ির লোকেরা ছেড়ে চলে যায়। ওয়েলকাম টু সদার্থ এসোটেরিক ইনভেস্টিগেটর। আজকে আরেকবার আমরা চলে এসেছি, একটা ভৌতিক ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করবো এবং সঙ্গে আরও অনেক কিছু নানাবিধ আলোচনা হবে। তো শুরুতেই বলে রাখি যে আজকের ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন, অনেক কিছু জানতে পারবেন। একটা খুব সুন্দর রহস্য রোমাঞ্চকর একটা ঘটনাও আপনারা জানতে পারবেন। আমার মনে হয় এই ধরনের ঘটনা আপনারা এই প্রথম শুনতে চলেছেন আমাদের হাত ধরে। তো ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আপনারাও যদি আপনাদের জীবনে ঘটে যাওয়া এরকম কোনো রকম ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করতে চান, তাহলে স্ক্রিনের নিচে যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা সরাসরি কন্ট্যাক্ট করবেন। আসুন চলে আসি আমাদের আজকের অতিথি সুরজিতানন্দ ভৈরব। আজকে আরেকবার আমরা ওনাকে একসঙ্গে পেয়েছি। উনি রিসেন্টলি একটু ঝাড়খণ্ডে গেছিলেন একটা বিশেষ কাজে, তন্ত্রের কিছু কাজ ক্রিয়া করার জন্য। তো সেখানে ওনাদের সঙ্গে একটা অসাধারণ একটা ঘটনা ঘটে গেছে, এবং খুব মানে ভয়ের ঘটনাটা আমি যখন শুনেছি আমার খুব ভয় লেগেছে। তো আমার তারপরে মনে হচ্ছিল যে ঘটনাটা আপনাদের সঙ্গেও শেয়ার করাটা খুব দরকার। তো তাই জন্য আমরা কথা বলি ওনার সঙ্গে, এবং একটা সময় এসে রাজি হয় যে ঠিক আছে আমি তাহলে এটা শেয়ার করতে পারি। তো চলুন আজকে সময় নষ্ট না করে সরাসরি চলে যাই অবধূত সুরজিতানন্দ ভৈরবের কাছে। কেমন আছো বলো? ভালো আছি, জয় শ্রী মহাকাল। তোমার ঝাড়খণ্ডের ট্যুর কেমন হলো? ঝাড়খণ্ডের ট্যুর তো খুব ভালো হয়েছে, আর তার সাথে যেসব ঘটনা হয়েছে, হ্যাঁ এক্স্যাক্টলি, ওগুলো আমার অ্যাকচুয়ালি মানে ভালো লাগে। ঘটনাগুলো না ঘটলে তো কি হচ্ছে বুঝতে পারবো না। গেলাম, এলাম, ঘুরলাম, চলে এলাম, কাজ করলাম, এটা একটা আলাদা ব্যাপার। কিন্তু বিশেষ কিছু ঘটনা ঘটবে তবেই না মনে হবে যে কিছু একটা করলাম বা কিছু একটা সম্মুখীন হলাম, কাজের সার্থকতা। হ্যাঁ। তো ঝাড়খণ্ডে আমি গেছিলাম এই তো 7 তারিখ, ডিসেম্বরের 7 তারিখ। তো ওখানে ছিলাম, ওখানে আমার এক শিষ্য বাড়িও আছে। তো আমার শিষ্যরা ওখানকার আর কি হয় না, একটা এলাকার গুরু বাড়ি, মানে বংশ পরম্পরায় তারা দীক্ষা দিয়ে আসছে, তার বাবা ঠাকুরদা কুলদেব, অনেকে বলেন আমাদের কুলদেবী, তা সেই পূজারি ওরা ওখানকার, আমার শিষ্য আবার। তো তো ওর ওখানেই উঠেছিলাম। তো ও একটা শ্মশানের ইনচার্জ। ও সেই শ্মশানে একটা ধুনি আছে, এখন মন্দির হয়ে গেছে মা শ্মশান কালীর। 2019 সালে আমি গেছিলাম ওই শ্মশানে, তখন ওই শ্মশানটা পুরোই ফাঁকা ছিল। আর ওই সময় আমার সাথে আমার আরো কিছু শিষ্যরাও গেছিল। ঘুরতে গেছিলাম তখন আমরা, আর ঘুরতে গিয়ে ওখানে যে আমার শিষ্য আছে অমিত, তো ওকে ওখানে দীক্ষা টিক্ষা দিয়েছিলাম। এবার ওর ওখানে ইচ্ছা ছিল যে শ্মশানে একটা ধুনি বানাবে। তো 2019 সালে আমি সেই ধুনিটা বানিয়ে আসি। তো ধুনিটা 2019 সাল থেকে কিন্তু জ্বলছে, এখনো জ্বলছে, অখণ্ড ধুনি। তো ওটা ওরা পরিচর্যা করে কাঠ ঠাট দিয়ে। তখন কিন্তু ধুনিটা বানিয়েছিলাম একটা ফাঁকা জায়গায়। তো এখন ধুনিটাকে নিয়ে পুরো এরিয়াটাকে ওরা ঘিরে মোটামুটি একটা সুন্দর মা রক্ষাকারী শ্মশান কালীর মন্দির করেছে। এবার ভৈরব টৈরব আরো রেখেছে ওখানে, কিনারাম বাবার রেখেছে, যেহেতু আমাদের কিনারাম পরম্পরা। তো যাই হোক আছে। তো ছোট একটা পাশে ঘরও বানিয়ে নিয়েছে যাতে গিয়ে কেউ থাকতে পারে, মানে এই যেমন আমরা ধরো গেলাম বা ওরাও মাঝে মধ্যে ছেলেপুলেরা 2-1 রাতে থেকে গেলে সেই ঘরের মধ্যে থেকে যায়। বাকি শ্মশানটা কিন্তু পুরো একদম একদম বিশাল বড় পাঁচিল দিয়ে ঘেরা, কিন্তু বিস্তর এরিয়া। আর একটা সাইড দিয়ে শ্মশানের নদী চলে গেছে, ওদিকটা ঘেরাঘেরির কোনো ব্যাপার নেই, পুরো নদী চলে গেছে। ওদিক দিয়ে দুটো বড় বড় গেট আছে, আর একটা মেন গেট আছে যেখান দিয়ে গাড়ি ফাড়ি ঢুকে, বডি ফডি ঢোকে। আর রাস্তা বানানো আছে ভেতরে, বিস্তর জঙ্গল আছে, পুরো এরিয়া একদম পাঁচিল দিয়ে ঘেরা, একদম নিস্তব্ধ এরিয়া। অল্প কিছু লাইট লাগানো আছে। তখন আগে আমি যখন গেছিলাম তখন অত ছিল না, এখন ওরা একটু ডেভেলপ করেছে।
তো একটা সাইডে হচ্ছে শ্মশানের গেট দিয়ে সোজা ঢুকে গিয়ে ডান দিকে গেলে বাথরুম পড়ে, বাথরুমটা ছাড়িয়ে কিছু দূর গেলে একটা এরিয়া ঘেরা আছে, সেটাকেও গেট করা আছে। ওখানে হচ্ছে বেওয়ারিশ লাশের কবর দেওয়া হয়। মানে বেওয়ারিশ যারা মরে যায়, হিন্দুদেরই কবর, মুসলিম না। আর ধরো অনেকে আবার গরিব মানুষ আছে, পয়সার জন্য কাঠে পোড়াতে পারলো না কাঠ কিনে, তো তারা ওখানে কবর দিয়ে দেয়। এছাড়া ম্যাক্সিমাম ওখানে কবরটা যেটা হয় আমি শুনলাম, একটা পার্টে বাচ্চাদের কবর দেয়, বাচ্চা মারা গেলে, আর একটা পার্ট ওখানে ওই একই ভেতরে সেখানে সব বেওয়ারিশ লাশ, যত বেওয়ারিশ মরাটোরা আসে ওইখানে সব কবর দিয়ে দেয়। এবার ওটা ডান দিকে গেল। এবার বাঁ দিকে শ্মশানটার দিকে এগোলে, বাঁ দিকে খানিকটা গেলেই মা শ্মশান কালীর মন্দির। তার পাশে একটা কাঠের গোলা মতো, গোলা না মানে প্রচুর কাঠ রাখা, যে কাঠ দিয়ে মরা পড়ানো হয়, ওখানে কাঠ ফাট রাখা আছে। তার পাশে একটা ঘর করা আছে। আর শ্মশান কালীর মন্দির ফেলে খানিকটা নদীর দিকে এগোতে লাগলে ওখানে তিনখানা চুল্লি করা আছে, মানে চিতা, যেটা কাঠে জ্বালানোর চিতা। আগেকার দিন তখন থেকেই করা, আমি তখন গেছিলাম তখনও ছিল তিনখানা পরপর চিতা ওখানে কাঠে জলে মরা। আর ইলেকট্রিক চুল্লির ব্যবস্থা ওখানে হয়েছে, কিন্তু সেটা আজ পর্যন্ত চালু হয়নি, সিস্টেম পুরো রেডি হয়নি। তো এটা কতদিনে হবে এটার কোনো গ্যারান্টিও নেই না। হ্যাঁ, ওইভাবে পড়ে আছে, ওটা বহুত দিন ধরে ওইভাবে পড়ে আছে। ওখানে এমনি ছেলেপুলেরা সন্ধ্যেবেলায় আসে, গাঁজা ফেজা খায়, আড্ডা মারে, আবার চলে যায় দিনের বেলা। সন্ধ্যের পরে সাধারণত ওখানে লোক থাকে না। ওই আমার যে শিষ্য বললাম তান্ত্রিক, ওর দু একটা চালাফেলা নিয়ে ওরা থাকে মাঝে মধ্যে বাড়ি চলে যায়। তো শ্মশানটা হলো রাঁচি থেকে আরো প্রায় 150 কিলোমিটারের কাছাকাছি। তো যাই, আমি শ্মশানেই উঠি। এবার শ্মশান বুঝতেই পারছো, সেখানে তো আর ভিআইপি ব্যবস্থা থাকবে না। এবার যেহেতু আমাদের কাছে এগুলো কোনো ব্যাপার না, মারা ঠারা গেলে কি হয়, লোকে অনেকে বাড়ির কম্বল টম্বল চাদর টাদর শ্মশানে ফেলে দিয়ে যায় না, বালিশ টালিশ। তো এই শ্মশানে যারা এরা থাকে 2-4 জন, এরা কি করে ওগুলোকে ছেলে দিয়ে তুলিয়ে ধুয়ে টুয়ে পরিষ্কার করে রোদে ফোদে শুকনো করে রাখে। তো আমরা গেছি রীতিমতো সেই সব বিছনাই ব্যবহার করছি আমরা। সেই বিছনাতেই পাতা ঘরের ভেতর, তাতেই শুচ্ছি থাকছি। এগুলো কোনো আমাদের ভয় ডর নেই, কারণ আমি অনেক বছরই শ্মশানে কাটিয়েছি। মণিকর্ণিকাও অনেকদিন ছিলাম, তারাপীঠে তো বহু আগে ছিলাম। তো এরকম বহু শ্মশানেই থেকেছি। তো সেটা কোনো, এগুলো কোনো ফ্যাক্টর না। আর যে আমরা মানে কি বলবো, আমরা তো সিগারেট খাই, স্মোক করি। তো অ্যাস্ট্রে যেগুলো বানানো ছিল, মরাকে ছোট ঘটি করে জল দেয় দেখেছো তো, মাটির ঘটে করে মরাকে জল দেওয়া হয়। তো ওইগুলো তুলে এনে অ্যাস্ট্রে বানিয়ে রাখা হতো। তো ওতেই আমরা অ্যাস্ট্রে বানাতাম। তো যাই হোক রয়েছি। সেকেন্ড দিন, আমি থার্ড দিনের কথা বলি। শ্মশানটা কিন্তু খুবই ভয়ঙ্কর। দিনের বেলার মধ্যে দিনের বেলা পোড়ালো, এবার তারপর কাজ বাজ কমপ্লিট করে সন্ধ্যের আগে লোক বেরিয়ে যায়। এবার ধরো কেউ মরা বিকেল বিকেল ঢুকেছে, বা বিকেল 4টে-5টের দিকে ঢুকেছে। আর যেহেতু এখন শীতকাল, এখানে কলকাতার থেকে ওখানে ঠান্ডা প্রচুর বেশি, মানে এখানে ঠান্ডা নেই বলতে পারি। ওখানে ঝাড়খণ্ডে যা ঠান্ডা, না ওখানে তো অনেক ঠান্ডা, পাহাড় এরিয়া তো, আশেপাশে পাহাড়। তো দুপুরবেলা মরা আনলে কি হয়, মরা চাপালো, ধরো পুড়তে পুড়তে সন্ধে নেমে আসছে, মরা পুরো পুড়লো না, তো বাড়ির লোকেরা ছেড়ে চলে যায়। মানে ওখানে থাকবেও না। না না, এটা একটা ব্যাপার। সন্ধ্যের পর আর শ্মশানে কেউ লোকজন থাকে না বাড়ির। আর আমি যে কদিন 2-4 দিন পুড়তে দেখলাম, মহিলাদের আমি ঢুকতেই দেখিনি ওর ভেতরে, সব ছেলেরাই আসছে বাড়ির দেখলাম। তো এবার সেদিন থার্ড দিন যে মরাটা এলো, 2-3 দিন তো রোজই মরা আসছে, 2-3টে করে সকালবেলা ঢুকে আমি দেখেছি পুড়ে। থার্ড দিন মরাটা দুপুরের পরে ঢুকেছে। ওদের রেডি করে ক্রিয়াকলাপ করে, নন বেঙ্গলিদের যেটা হয়, ওরা আগে নেড়া রেডি ফেডি হয়ে, তারপর ওরা অনেক ক্রিয়াকলাপ করে মরাকে চান করিয়ে কি সব ঘি টি ওদের যা রীতি রিওয়াজ রিচুয়ালস গুলো ওরা কমপ্লিট করে তারপর বডি তোলে। তো তুলতেই বডি চিতায় ওদের দেখলাম প্রায় 3:30-4:30 হয়ে গেছে। এবার 1 ঘন্টার মধ্যে সন্ধ্যে 5টায় তো পুরো সন্ধ্যেই হয়ে গেছে, অন্ধকার। তো রীতিমতো বাড়ির লোকজন চলে গেল, চিতায় মরা জ্বলছে। তো আমি জিজ্ঞেস করলাম, আমি যারা বললো না, এরা কাল সকালে আসবে, এসে তখন নাবিটাকে বার করবে, ওই অবস্থা অস্থি পরের দিন নেবে। মনে হলো এই যে ধরো আমরা যেগুলো দেখেছি কাঠের চুল্লিতে মরা পোড়াতে গেলে, এই যে মানে বাঁশ দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে ওরা একেবারে খুঁচিয়ে খাচিয়ে রেডি করে দিই, ততক্ষণ অব্দি যা হয়েছে ওইভাবে করে দিই, চাপিয়ে দিয়ে চলে গেল। আচ্ছা, মানে সন্ধ্যের পর আর থাকবে না ওখানে কেউ, শ্মশানটা এমনই একটু টাইপের। তো দিয়ে চলে গেছে। তো ওরা পরের দিন সকালে আসবে, অস্থি বস্তি নেবে, এইসব করবে। তো যাই হোক, ঠিক আছে, চলছে। সন্ধ্যেবেলা কিছু কাজ ছিল, সেই কাজপত্রগুলো মেটালাম। তারপর শ্মশানকালী মায়ের আরতি হয় ওই 7:30টার দিকে ওর মন্দিরে।
শ্মশানকালী মায়ের আরতি হলো, তারপরে আমার একটু যজ্ঞ ছিল, একটু হোম টোম করলাম, করে আমরা মোটামুটি রাত্রিবেলা ওই 12:30 পৌনে একটার দিকে সব কমপ্লিট করলাম, পৌনে একটা হবে, কমপ্লিট করে চক্র অনুষ্ঠান করে, হালকা করে চক্র অনুষ্ঠান হচ্ছে অল্প করে, দিয়ে আমরা খাওয়া দাওয়া করছি পিছনের রুমটায়। এবার ওখানে যে আমাদের রান্না বান্নাগুলো যে হতো, এই যে মরার যে আর্ধেক জ্বলা কাঠগুলো পড়ে থাকে না, ইট দিয়ে উনুন বানানো ছিল, ওই কাঠ ফাট তুলে আনা হতো। আর রান্নার লোক ছিল দুজন, অমিতেরই দুটো, একজন শিষ্যা আর একজন ভদ্র, তারা এজেড কি বয়স্ক, আমার মায়ের বয়সী। তা আমি তার নামই দিয়েছি জটাধারী মাই। সুন্দর রান্না করে, ডেলি দুবেলা রান্না করে খাওয়াতো, অদ্ভুত সুন্দর হাতের রান্না। আরো জানি না কেন ওই কাঠের জালে মরার কাঠ দিয়ে রান্না হচ্ছে বলে টেস্ট হয়তো অনেক বেশি হচ্ছিল। তো যাই হোক, তো সেদিন আমাদের রান্না হয়েছিল হচ্ছে সজারুর মাংস। ওই ওখান থেকে পাহাড় থেকে হ্যাঁ, ধরেছে। ওই আদিবাসীরা দিয়ে গেছিল, ওখানে তো আদিবাসী প্রচুর, আদিবাসীরা এনে দিয়ে গেছিল সজারুর মাংস। আর তোমার হাঁসের মাংস রান্না হয়েছে, আর ভাত হয়েছিল রাত্রে, আর তার সঙ্গে ভাজা ডাল ফাল কিছু, মানে ওই জটাধারী মাই বললাম, উনি আর ওনার হাজবেন্ড দুজনে মিলে বসে বসে আর সন্ধ্যে থেকে রান্না করে, খুব ভালো, আর দুর্দান্ত রান্না করে। আর পাহাড়ি চাল, ওখানকার যে চালটাও খেয়েছিলাম খুব ভালো। তো সবই তো ঠিকঠাক চললো, পুজো পাঠ হলো, হোমযজ্ঞ হলো, থার্ড দিনের গল্প করছে ঘটনা। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার সাথে গেছিল দুজন, একটা আমার ম্যানেজার আর অর্ঘদীপ বলে আমার একটা শিষ্য আছে, ওর বাড়ি রানীগঞ্জে, ও গেছিল। আর আমার যে গাড়ি চালায় তিওয়ারিজি, আমরা 4 জন টোটাল, আমার গাড়ি নিয়ে গেছিলাম। তো তিওয়ারিজি তো ভেজ খায়, তিওয়ারিজি আগেই খেয়ে নিয়েছে ভেজ, দিয়ে এই 4 জনই আমরা ছিলাম। দিয়ে বললাম 12:30 পৌনে একটা আমাদের হোম টোম হয়ে গেছে, আর ঠান্ডা তো বিশাল ঠান্ডা। তো চক্র অনুষ্ঠানও তার আগে হয়ে গেছে, সব কমপ্লিট। দিয়ে রুমটার ভেতর যেটা বললাম একটা ছোট ঘর বানানো আছে, সেখানটায় বসে, তার বাইরেটা একটু ছাউনি করা আছে, ওখানটায় রান্না বান্না হচ্ছে। এবার কাঠের আগুনটা জ্বলছে, একটু হাত পাত সেঁকতেও পাচ্ছি, ওখানে বসে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট। তো খাওয়া দাওয়া করছি, সবাই খেতে বসেছি, একসাথে খাওয়া দাওয়া হয়ে গেছে। খানিকক্ষণ পরে এই করতে করতে খেতে খেতে মোটামুটি প্রায় 1:30 পার হয়ে গেছে, যা হয় লোকজন আছি প্রায় 8, 10, 12 জন রয়েছে, মানে আমি আর সাথে ওর আরো কয়েকটা শিশু বিশু এসে গেছে, আর যেহেতু আমরা ওখানে থাকছি তো ওরাও থাকছে আসছে, একটা আনন্দ চলছে। তো প্রায় তখন 1:30 খেতে খেতে, 1:30, হ্যাঁ 1:30 হবে। এবার আমার অ্যাকচুয়ালি কমপ্লিট হয়নি খাওয়া দাওয়া। তিওয়ারিজি তো বললাম ভেজ খায়, আগে উঠে গেছে, বুবুদা আছে, বুবুদা খাচ্ছে, অর্ঘদীপ আমি খাচ্ছি। বুবুদা উঠে, বুবুদার একটা ফোন এসছে, ফোনটা করতে করতে উঠে গেছে, মানে খাওয়ার হয়ে গেছিল, হাতটা ধোয়নি, উঠে গেছে। ফোনটা করতে করতে আমরা যেখানটা বসে খাচ্ছিলাম, ওটা গেট থেকে, ওখান থেকে ডান দিকে বেরিয়ে খানিকটা গিয়ে, তারপর চত্বরটা পুরোটাই শ্মশান চত্বর, মানে যেটা আমাদেরকে দেখাচ্ছিল ঘর ওই শ্মশান থেকে হ্যাঁ বেরিয়ে যে রাস্তায় বেরোনো ওখানটায়। তো ফোন করতে করতে বেরিয়ে গেছে, ওর পার্সোনাল ফোন হতে কারোর সামনে করবো, একটু সাইডে চলে গেছে। তো চলে গেছে, তো অত আর খেয়াল করিনি। তো আমরা এবার খাওয়া দাওয়া করছি, কমপ্লিট করে উঠলাম, এই গল্পটা হঠাৎ আমার মনে পড়লো, তখন প্রায় 2:05 হবে, এই বুবুদাকে দেখা যাচ্ছে না, বুবুদা কোথায় গেল? अमित को अमित अरे वाला तो हिंदी भाषी अमित बूढ़ा कहाँ गया? बोले बाबा बूढ़ा तो भी आई यहीं पर था ना, खाना खा रहे थे, फिर फोन आया था, फिर फोन करने उधर गए। अरे इतना टाइम हो गया फोन करने गया, ए देखो 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 चलो। তো আমার খাওয়া গেছে, তাড়াতাড়ি করে আমরা হাত ফাত ধুয়ে নিলাম, দিয়ে দেখি কোথায় শ্মশানে সামনে ফামনে কোথাও দেখতে পাচ্ছি না ওকে। অমিত বলছি কাউকে, কই নেই দিখাই দে রে, বুবুদা কাহা গিয়া है? ফোন করছি, ফোনটা লাগছে না, ফোনটা রিং হয়ে যাচ্ছে, ধরছে না 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 না, ফোন রিং হয়ে যাচ্ছে, কন্টিনিউ রিং হয়ে যাচ্ছে, এবার আওয়াজও পাচ্ছি না। শ্মশানটা তো অনেক বড় এরিয়া না, তো অনেকটা দূরে যদি চলে যায় সেখানে রিং হলে আমরা কানে আসছে না আওয়াজটা। তো এদিকে ঘুরছি ঘুরছি দেখছি, এবার বললাম তাহলে চিতার দিকটা একবার দেখে আসি, হতেও পারে চিতার দিকে যদি যেতে চলে যায়, ওর মতিভ্রম তো মানুষের অনেক সময় হয়। তো চিতায় মরাটা জ্বলছিল, মরার আগুনটা একটু একটু তখনও জ্বলছে, বললাম সেদিন দুপুরবেলা মরা চাপিয়ে দিয়ে গেছে, সারা রাত ওরম জ্বলতে থাকবে, সকালে বাড়ির লোকেরা আসবে। দেখছি চিতার ঠিক সামনেটায় একটু চাতাল মতো আছে, দেখছি ওই সকালে যে মরাটা এসেছিল, ওর যে সব জিনিসপত্র গুলো ফেলে গেছে না, মরার গায়ে যে সাদা কাপড় মাপড় থাকে, হ্যানা ত্যানা এইসব পড়েছিল, মাদুর ফাদুর ওখানকার যেমন আনে, মাদুরে ফাদুরে দিয়ে বেঁধে, ওরা তো ভ্যানে ফ্যানে করে, সব আদিবাসী এরিয়া। তো চিতার সামনে দেখছি বুবুদা সেন্সলেস, সেন্স নেই, সেন্সলেস, মোবাইল ওর হাতে নেই, মোবাইল খানিকটা আগে পড়ে আছে, মানে খানিকটা আগে মোবাইল পড়ে আছে, ও চিতার পাশে শোয়ানো, ওকে ওই মাদুরের ওপরে, ওর চোখে তুলসী পাতা দেওয়া রীতিমতো,
ওর মাথার সামনে যে ঘটি করে জল দেয় সেই ঘটিটা পর্যন্ত রাখা, যে মরাটাকে জল দিয়ে গেছিল, ইভেন ওর গায়ে সাদা কাপড় চাপা, তো সেন্সলেস রকম পড়ে আছে। মানে মনে হচ্ছে কোনো মরাকে কেউ এনেছে, বাড়ি থেকে মারা গেছে ওরকম ভাবে মরাকে যেমন রেডি করে নিয়ে যায়, কাপড় টাপড় চাপা দিয়ে মাথার গোড়ায় ঘটি ফটি দিয়ে, পুরো চিতার পাশে ওই রকম শোয়ানো। মানে মনে হচ্ছে যেন লাইনে রাখা আছে যে এই মরাটা জ্বলছে, এরপরে একে তুলবে, এরকম একটা পরিস্থিতি। আর ওকে ডাকছি, সেন্স নেই, আমি অসম্ভব ব্যাপার, এটা কি ব্যাপার, কেউ ওখানে ছিল না। আর এক একটা মানুষের গিয়ে অত সাহস করতে পারে না যে ওইভাবে করবে, তার মধ্যে ওর সেন্স নেই। গিয়ে দেখলাম কোনো অজ্ঞান, তো ডাকছি, ওর কোনো সেন্স নেই। ওরা জল নিয়ে এলো, ফট করেছে, কাপড় ফাপড় সরিয়ে ওকে চ্যাংদোলা করে তুলে আমরা নিয়ে এসেছি ওখান থেকে, অমিত ফমিত ছিল, চ্যাংদোলা করে তুলে। তারপর আমি বুঝতে পারলাম যে এটা একটা কোনো রকম ঘটনা, এরকম কিছু একটা হয়েছে, কিছু একটা ব্যাপার থেকে ওকে কানেক্ট করেছে। আসলে কানেক্ট ওকে কি করেছে, ওর হাত পা দেখলাম এইটুকুই রয়েছে, মানে ওই খাওয়া হাত, মাংস মাংস লেগে আছে ওই হাতে আর কি। ও ফোন করতে করতে শ্মশানের ওই দিকটাই চলে গেছে, ফাঁকা দিকটায়, আর হয়তো ওখান থেকে ওই শালা ক্যাপচার করেছে, পরে মালটাকে ওইভাবে, ও সেন্সলেস হয়ে গেছে, ওকে ওইভাবে শুয়ে দিয়েছে। মানে আমি ভাবছি যদি আমি আর কিছুক্ষণের পরে যেতাম, হয়তো চিতায় তুলেই দিত, এত দূর যখন নিয়ে গেছে তো চিতাতেও তুলে দিতে বেশিক্ষণ লাগতো না। তো এরকম একটা অদ্ভুত ঘটনা। তারপর ওর তো সেন্স নেই, ওকে জল রুমের মধ্যে নিয়ে আসে, জল ফল সবাই জামা কাপড় ওগুলো ফেলে টেলে, ফটোগুলো আছে তো, ফটোগুলো রেখেছি আমি, মানে ওরা যে আমার সাথে আরো ছেলেপুলে ওখানকার ছিল না, ওরা ছবি ফবি তুলেছে ওই সময়, ছবিগুলো একদম যেখানে বউটাকে শোয়ানো ছিল ফটাফট ছবি তুলে নিয়েছে, দেবো ছবিগুলো, একদম প্রমাণ সহ ছবিগুলো আমার কাছে আছে। তো সেই পরিস্থিতি, তারপর তো সেন্স ওর আসলো, ও তো বলতে পারছে না, কেউ বলছে আমি ফোনটা করতে করতে ওখানে চলে গেছি, ব্যাস আমার আর কোনো সেন্স নেই, মানে তারপর আমি আর কিছু জানি না। বুঝে ফোন করতে করতে বুঝতে পারি, কথা বলতে বলতে অনেকটা শ্মশানের দিকে, মানে চিতার ওদিকটাই চলে গেছি গল্প করতে করতে। বুঝে এবার আমার আর কোনো সেন্সই নেই। তারপর কি হয়েছে, তারপর রাত্রিবেলা যা আমার কি মন্ত্রতন্ত্র করে এদিক ওদিক করে ঠিক করলাম। তারপর তোর প্রচন্ড রাত্রিবেলা জ্বর ফর এসে একা রাত্রিবেলা ভোরই হয়ে গেল এই করতে করতে, জ্বর ফর। তারপরে ওষুধপালা আমার কাছে টুকটাক কিছু থাকেই, তো খাইয়ে টাইয়ে মোটামুটি ঠিক, সকাল থেকে মোটামুটি সুস্থ, এখনো মোটামুটি পুরো ঠিক, কিন্তু ওকে যে ওইভাবে নিয়ে গেছে, তারপরে ও পা ফা মুচকে গিয়ে একাকার অবস্থা। এখনো তুমি যদি কিছুক্ষণ পরেই আসবো, আমাদের মেডিসিন লোডিং আছে আজকে, তুমি এলে ওর সাথে কথা বলতে পারবে। অদ্ভুত একটা, মানে এই ঘটনা একটা চোখে, আমার লাইফে আমি প্রথম এরম অনেক ভৌতিক ঘটনার আমি সম্মুখীন বা সামনে থেকে প্রয়োগ করেছি এরকম ঘটনা, কিন্তু এই ঘটনাটা একটা মানে মারাত্মক। আমার কাছে ফটো আছে, একটা জীবিত মানুষের এরকম ফটো হতে পারে, তোমার ফটোটা আমি দেবো, তুমি পারলে ভিডিওর সাথে ফটোটা আপলোড করে দিও। মানে সেই ব্যক্তিটা জীবিত, আর আমাকে যারা চেনে আমার এখানে, বগুদাকে অনেকেই চেনে আমার এখানে, মানে আমার এখানে যারা যাতায়াত করে সবাই বগুদাকে চেনে মোটামুটি, আমাদের এখানকার ভক্তরা, মানে যে মানুষটা লোকে দেখলে ভাবে এটা মৃত ব্যক্তি। অদ্ভুত একটা, আমার কাছে মানে লোমহর্ষক ব্যাপারটা পুরো অদ্ভুত। ঝাড়খণ্ডে আমি গিয়ে কিছু আর একটা ওখান থেকে গেলাম পম্পাপুর পাহাড়, সেটা আরো অনেক দূর ওখান থেকে। আমি যেখানে ছিলাম সেখান থেকে গুমলা ফুমলা পার হয়ে আরো 2 ঘন্টা, 2-3 ঘন্টা গাড়িতে গেছি। তো সেখানেও একটা ভয়ঙ্কর, মানে সেখানে ঘটনাটা ভয়ঙ্কর, মানে রোমাঞ্চকর ঘটনা, সেই ঘটনাটাও বলবো। ওটা নাগলোক, ওই জায়গাটার নাম হচ্ছে নাগলোক। তুমি আমাকে তো বলছিলে নাগবংশীরা ওখানে সব থাকে, ওখানেও একটা মানে অদ্ভুত ঘটনা। আচ্ছা, তাহলে এবার নাগলোকের ঘটনাটা শুনি। ওটা তো সেদিন তো মিটলো, পরের দিন সকালে আমাদের বেরোনো, তো ভোর হয়েই গেল বুবুদার এই কেস সালটাতে। তো যাই হোক, একটু রেস্ট করে আমরা রওনা দিলাম সকালবেলা 10টা, চা ফা খেয়ে 10টায় রওনা দিলাম আমরা। ওখান থেকে গেলাম টাঙ্গিনাথ শিব টেম্পল আছে, বিশাল বড় এরিয়া, জঙ্গল, আর টাঙ্গিনাথ এটা খুব ফেমাস এরিয়াটা, প্রচুর শিবলিঙ্গ, আর সবই ওরা বলছে ওখান থেকে মাটির তলা থেকে সব পাওয়া গেছে। আর শিবলিঙ্গগুলো দেখলেও বোঝা যাবে যেগুলো ওরকমই আর কি। সেটারও ভিডিও আমার কাছে আছে প্রচুর, সেটাও আমি দিয়ে দিতে পারবো। তো টাঙ্গিনাথে গেলাম, টাঙ্গিনাথে ঘুরলাম। টাঙ্গিনাথ আগেও আমি গেছিলাম একবার, রাতের বেলা গেছিলাম। তো এবারে টাঙ্গিনাথ গেলাম, টাঙ্গিনাথে গিয়ে ওখানে তোমার শিবের অভিষেক করলাম, রুদ্রাভিষেক করলাম। তো রুদ্রাভিষেক করে টোরে পুজো টুজো শেষ করে টাঙ্গিনাথে আবার পরের দিন গেছিলাম। পরের দিন রাত্রে স্টে করেছিলাম, জায়গা ফেগা আগের দিন গিয়ে আমি জঙ্গলের মধ্যে সেট আপ করে এসেছিলাম, সব কথাবার্তা বলে রাত্রিবেলা যজ্ঞ করেছিলাম জঙ্গলের ভেতরে, সেটা পরের দিন। সেদিন অভিষেক করে চলে এসেছি, কারণ
সেখান থেকে সেদিন আমাদের যাওয়ার ছিল পম্পা পাহাড়। তো ওই পম্পা পাহাড়টাকে এরা বলছে নাগলোক। নাগলোক ওখানকার লোকেরা বলছে, ওখানকার লোকের যেটা কি সাথে ওই জঙ্গলটা, আমি একটু থামাচ্ছি তোমাকে, সেটা হচ্ছে যেটা তুমি ওই ভিডিওতে আমাকে পাঠিয়েছিলে, যে খুব ডার্ক প্লেসটা ক্যামেরা দিয়ে দেখাচ্ছিলে, হ্যাঁ, চারপাশে হ্যাঁ। খালি গাছপালা গাছপালা। তো নাগলোকে আমরা যখন পৌঁছালাম তখন বিকেল বিকেল আর কি, মানে আরেকটু পর সন্ধে হয়ে যাবে এরকম একটা সময় গিয়ে পৌঁছালাম। তো ওখানে নিচে জল খেলাম, ওখানে জল দেখলাম দূর দূরান্ত থেকে লোক আসছে, মাথায় করে মেয়েরা, আদিবাসী মেয়েরা কলসি নিয়ে জল নিয়ে যাচ্ছে। হুম। এত ভালো জল, বলছে জলটা একদম মেডিসিন ওয়াটার। তো একটা জল দেখলাম, সেখানে মধ্যিখানে একটা ছোট্ট শিবলিঙ্গ, চৌবাচ্চা মানে একটা বড় এরিয়া পাথরের নিচে, ওইখান থেকে জলটা উঠছে। ওই জলটা ওখানকার লোকেরা খায়, ওখানকার লোকেদের কোনো পেটের প্রবলেম প্রবলেম মানে নেই, বলছে এই জলটা একদম ঔষধি জল। সত্যি আমরা ওই বোতলে করে আমিও 2-3 বোতল জল ভরে নিয়ে এসেছিলাম, তো খেয়েছিলাম। সত্যি ওখানকার ঝাড়খণ্ডের জল এমনি খুব ভালো, পাহাড়ের জল তো। তো ওখানে বললো এই জায়গাটা হচ্ছে নাগবংশীদের জায়গা, মানে এখানে যারা বংশধররা থাকতো তাদের নাগবংশী বলা হয়। তো আমরা নাগবংশী, তো কিভাবে ব্যাপারটা কি আর কি জানার ইচ্ছা হলো। তো অমিত যে যার সাথে গেছিলাম, ওখানকার 3-4 জন ছিল আমার সাথে, দুটো গাড়ি নিয়ে আমরা গেছিলাম, একটা আমার গাড়ি, ওদের আর একটা গাড়ি ছিল। তো ওখানকার এখনো রাজা আছে, এখনো ওখানে রাজা আছে, মানে নাগবংশী রাজা বলা হয়। তো আগেকার যারা ছিল ফিরে তারা মনে হয়েছে রাজবাড়িটাও এখনো আছে, সেই পুরোনো দিনের বাড়ি, বিশাল বড় বাইজি শালা, যেখানে বাইজি নাচ করতো, সেগুলোর আবার দরজা পুরো বন্ধ করে দেওয়া। আর ওখানে মায়ের মন্দির আছে, মা দশভূজা, দশভূজা রানী এরকম কিছু একটা, দুর্গারই আর কি বুঝলাম। তো এবার গুফায় গেলাম, পাহাড়ের গুফা, বিশাল গুফা। ওই যেটা কাত হয়ে হয়ে ঢুকছিল হ্যাঁ তো। হ্যাঁ, কাত হয়ে ঢুকে গুফার ভেতরে বসলাম, একটু অন্ধকার গুটগুট করছে। আর রিয়েলি তোমায় কি বলবো, রাসেল ভাইপার দেখতে পাচ্ছি চোখের সামনে। আমি তো দেখলাম তুমি ভিডিওটা হ্যাঁ। পাঠিয়েছিলে গ্রুপে। রাসেল ভাইপার দেখতে পাচ্ছি, আর অন্ধকারে একবার ভয়ও লাগছিল, তাহলেও বন্ধন ফন্দন করে রেখেছিলাম। তো গুফায় গিয়ে বসলাম, একটু ধ্যান করলাম। সত্যি যেন একটা উঁচু একটা পাথর ছিল গুফার ভেতরে, গিয়ে অনেক কষ্টে তার উপরে বেয়ে বেয়ে উঠেছি, উঠে বসেছি। আমরা এখানে বসে একটু জব করি কয়েক মালা। তো রিয়েলি কি বলবো, ওখানে বসে যখন জব করছি মনে হচ্ছে শরীর পুরো শিথিল, একটা আলাদা একটা অদ্ভুত অনুভূতি, অদ্ভুত, বলে বোঝাতে পারবো না। এসব অনুভূতি কাউকে বলে বোঝানো যায় না। দেখো তোমাকে আমি একটা কথা বলি, কিছু মনে করো, ধরো তোমাকে কেউ একটা ঠাস করে চর মারলো, তুমি দেখলে চরটা মারলো, বা আশেপাশে লোক দেখলে চরটা মারলো, তোমার কতটা জ্বালা করছে এটা কিন্তু কেউ বুঝতে পারবে না। এটা যে খেয়েছে চরটা সেই বুঝতে পারবে জ্বালার ফিলিংসটা, ওখানে যে জ্বালা করছে এই ফিলিংসটা কেউ বুঝবে না, কিন্তু এটা যে চর খেয়েছে সেই বুঝবে। এখন কেউ যদি বলে আপনি কি ফিলিংস পেয়েছেন বোঝান, এটা বোঝানো কখনোই সম্ভব না, কারণ ফিলিংসটা যে পাচ্ছে সেই বুঝতে পারবে কি ফিলিংস হচ্ছে। তোমাকে একটা চর খেতে হবে। হ্যাঁ, তো অদ্ভুত একটা ফিলিংস, সেই ব্যাপার। তো তারপর ওখান থেকে বেরোলাম, গ্রামের মধ্যখানে এলাম, লোকজন বেশি নেই, খুবই কম ফ্যামিলি ওখানে। তো পাহাড়টা পুরো ঘুরলাম, পুরো অনেকগুলো গুফা আছে, গুফায় ঘুরলাম, বুঝলাম বেশ ইন্টারেস্টিং। কিছু জঙ্গলি ফল ফল হয়, সেই জঙ্গলি ফলও খেয়েছি। আমাদের এখানে যে ফল দেখলে ওকে ভাববে বিষ, তো ওরা আমায় বললো না 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 আপনি খান, কিছু হবেন না। তো তুলে খেয়ে নিলাম, সেই ভিডিও আমি করে রেখেছি। জঙ্গলি ফল, ওই ফলগুলোকে তুমি দেখবে সাধারণ মানুষ দেখলে ভাবে এটা জঙ্গলি ফলই, কারণ ওগুলো আমরা ছোটবেলা দেখেছি জঙ্গল ফঙ্গলে হয়, আমাদের এখানকার লোকের ওটাকে বিষই বলে, বলে খেলে হয়তো মারা যাবে বা কিছু হবে। কিন্তু ওখানে খেয়ে নিলাম, আর যে ভিডিও করে মানে খাচ্ছি যে সেটা ভিডিও করা আছে আমার কাছে। তো দিয়ে এবার ওখানকার লোকের রাজবংশীদের সাথে কথাবার্তা। তো ওদের এখনো যে রাজা আছে, মানে রাজার ছেলের নাতি আর কি, সেই হিসাব মতো এখন। তো সে কিছুতেই তার ছবিটা তুলতে দিল না, আমি অনেকবার চেষ্টা করেছিলাম। অদ্ভুত ব্যাপার, তার জিভটা কিন্তু চেরা মাঝখান থেকে। হ্যাঁ, এতটা খানিকটা চেরা। এবার আমি বললাম এটা কি মানে করা, মানে এখন তো অনেকে অনেক কিছু করে। বলছে না, এটা নাকি ওদের বংশগত, আর উনি এখন লাস্ট রাজা, সে বেঁচে আছে, তার ফ্যামিলি এখন সব বাইরে ফাইরে থাকে, ওখানে উনি একা এখন আর থাকে, মানে ওনারও ছেলে পুলে সব হয়ে গেছে, তারা তাদেরও এরকম কেউ রাঁচিতে, হ্যাঁ তাদের মধ্যে বলছে একজনই আর আছে, আর কেউ নেই। তো ইনার বয়স হয়ে গেছে, ইনার সাথে ওনার ছবি ফবি তোলার অনেকটা চেষ্টা করেছিলাম, তো ছবি তুলতে দিল না। বললাম যদি ওনার ছবিটা তুলতে পারতাম, তো উনি ওইভাবে জিভ বার করে ছবি তুলতে রাজি হলেন। হ্যাঁ, রাজা মানে সেই তো আগেকার দিনে পাগড়ি ফাগড়ি বসে নেই, নর্মালি আর কি, ধুতি পাঞ্জাবি পরেছিল, ধুতি আর ফতুয়া টাইপের। তো ওনার ঘরটা ঘুরে দেখালো, বসলাম, জল টল দিল, কাজের লোক মানে বাড়ির লোক কেউ ছিল তারা দিল, সেই আগেকার দিনের বাড়ি।
এবার ওনার মুখে ঘটনা শুনলাম, আমি বললাম, এটাকে নাগলোক বা নাগবংশী এরকম কেন বলা হয়? বলছে আপনি নিশ্চয়ই ওখানে জঙ্গলে ঘুরতে গিয়ে সাপ তো দেখেছেন। আমি বললাম হ্যাঁ, সাপ তো দেখেছি। ওখানে নাকি প্রচুর সাপ, সাপে কেটেও প্রচুর মানুষ মারা যায়। একটা সময় ছিল ওখানে, মানে সব বংশ ওখানে নির্বংশ হয়ে যাচ্ছিল। তো আমি আরো যাওয়ার কারণ, কারণ আমাদের পরম্পরার সাথে ওই ওই জায়গাটার একটু কানেকশন আছে। আচ্ছা, আমাদের যে গুরু পরম্পরা, কিনারাম পরম্পরা, অবধূত ভগবান রামজি ওখানে গেছিলেন। অবধূত ভগবান রামজির কাছ থেকে ওখানকার রাজা, ওখানকার পূর্ব দিনে যারা থাকতেন তারা দীক্ষা নেওয়ার পর অবধূত ভগবান রামজি ওখানে গিয়ে এমন কিছু করে এসেছিলেন, তারপর থেকে নাকি ওখানে মানুষ মারা যাওয়াটা, মানে এই যে বংশ যে নির্বংশ হয়ে যাচ্ছিল, সাপে কেটে কেটে সবাই মরে যাচ্ছিল, সেটা কিন্তু বন্ধ হয়েছিল। তো ওখানে বহু জায়গায় আমি দেখলাম, বহু বাড়িতে বহু জায়গায় অবধূত ভগবান রামজির ছবি কিন্তু লাগানো। আর অবধূত ভগবান রামজিকে ওরা বিরাট মানে, বিরাট মানে। তো এবার ঘটনা শুনলাম, বলছে তখনকার দিনে, তখন তো ওখানে জনবসতি খুবই কম ছিল, আজ থেকে অনেক বছর আগের কথা বলছে। বলছে গ্রামের একটি মেয়ে, আদিবাসীদের মেয়ে, কিন্তু ভালো দেখতে ছিল। তো সে ওই পাহাড়ের ওখানে, সবই পাহাড় চারিদিকে, তো গুফার ওখানে বা পাহাড়ের ওখানে বিকেল বেলা বা দিনের বেলা খেলা করতো মেয়ে। তো যেত আসতো ওখানে, ঘুরতো বেড়াতো, বিকেল বেলা যেত টেত। তো ওখান থেকে একটি ছেলের সাথে তার প্রেম হয়। দীর্ঘদিন প্রেম হতে হতে মেয়েটি প্রেগনেন্ট হয়ে যায়। মানে তার সাথে তার তাহলে ফিজিক্যাল সম্পর্ক ছিল, ফিজিক্যাল রিলেশন থাকাতে, প্রেম হওয়াতে ফিজিক্যাল রিলেশন, সেখান থেকে মেয়েটি প্রেগনেন্ট। এরপর মেয়েটি কিভাবে প্রেগনেন্ট হলো, কি হলো, এত বৃত্তান্ত যখন গ্রামের লোক ঘাঁটতে থাকলো, যত এ করলো, তখন জানা গেল মেয়েটি যার সাথে প্রেম করতো সেটা কোনো মানুষ না, সেটা মানে সাপ। ওদের বক্তব্য যে ওরা নাগ ছিল। মানে সেই পুরোনো সিনেমার গল্প, মানে ইচ্ছেধারী না? একদম ওই ঘটনাটা আমি শুনে হ্যাঁ। যা শুনলাম ওদের মুখে, তো তার থ্রুতে মেয়েটি প্রেগনেন্ট, নাগের সাথে প্রেম। এইবার বলছে ওই মেয়েটার থেকে যে বংশ বিস্তার হলো, এই থেকে আস্তে আস্তে ওই জায়গায় নাগবংশী বলে একটা মানে ছড়িয়ে গেল। তাদেরই জীবগুলো ছেঁড়া থাকে। হ্যাঁ, তাদের নাকি যত বাচ্চা হতো, জীব, এই বাচ্চাটাও যে হচ্ছে তাদের জীব। এবার ওই পরম্পরায় ওখানে নাগবংশীদের রাজা হতেন, যে পরের পর যারা জন্ম নিয়েছে বা যেভাবে ফ্যামিলি ওদের হয়েছে এইভাবে। তো এরা প্রত্যেকেই ওখানে নাগের পুজোর ব্যবস্থা, এই সেই হ্যানা ত্যানা, মানে এই কালচারটাই ওদের ওখানে ছিল, টোটালি সাপ ফাপ নিয়েই কালচার। তাহলে কিন্তু এরা আবার নিজেদের বেদে বলছে না, এরা যে সাপ খেলা দেখাতো ফেকাতো এইসব না, কিন্তু কিন্তু এরা বলছে আমরা নাগ বংশী, একদম নাগ বংশ থেকে আমাদের জন্ম। ওদের ফ্যামিলির কাউকে কোনোদিন সাপে কামড়াতো বা কিছু করতো না, ওইভাবে তো বললাম না, একটা সময় ছিল কি ওই ফ্যামিলি আস্তে আস্তে সব ধ্বংস হয়ে যাচ্ছে, সাপে কামড়ে কামড়ে, গ্রামের পর গ্রাম, ওখানে ওই যেটা গ্রাম, ছোট গ্রাম ছিল, উজাড় হয়ে যাচ্ছে, সাপে কামড়ে সব মারা যাচ্ছে। তো ভগবান অবধূত রামজি ওখানে যাওয়ার পর উনি নাকি ওখানে ওই সব রাজা ফাজাদের দীক্ষা দিয়ে, তখনকার দিনে রাজা ওনাকে নিয়ে গেছিলেন, তারপরে উনি গিয়ে এমন কিছু করে এসেছেন। ভগবান অবধূত রামজি, অবধূত ভগবান রামজি একটা বিরাট ক্ষমতাবান। আপনি যদি ভগবান রামজির হিস্ট্রি ঘাটেন বা ওনার বায়োগ্রাফি দেখেন, নেটে ফেটে সব জায়গায় পাওয়া যাবে। কিনারাম পরম্পরায় অবধূত ভগবান রামজি বলে সার্চ করলেই ওনার পুজো, উনি বাঘও পুষতেন। উনি কৃঙ্কুণ্ড আশ্রমের পীঠাধীশ্বর ছিলেন এক সময়, উনি বাঘও পুষতেন। আমার গুরুদেবের, উনি অ্যাকচুয়ালি আমার দাদা গুরু হয় সব মতো, মানে আমার গুরুদেবের গুরু উনি। আমার গুরুদেব মৌনী বাবা, তার গুরুদেব অবধূত ভগবান রামজি। তো তারপর থেকে উনি নাকি ওনার রাজবংশীদের দীক্ষা দেওয়ার পরে রাজাদের, তারপর থেকে ওদের বংশ নির্বংশ হওয়া, এগুলো হওয়া বন্ধ হয় আস্তে আস্তে। আর এখন ওদের বংশ পুরো নেই বললেই চলে, খুবই কম। ওই লাস্ট যে রাজা আছে উনি বলে নাকি উনি লাস্ট রাজা, এরপর আর কেউ হবে না, মানে ওনার জীবটাই লাস্ট চেরা শুনলাম। তো তারপর থেকে আর কারোর ওরকম হয়নি। এখন ওরা অনেকটা আস্তে আস্তে সভ্যপভ্য হয়ে গেছে। তুই বললেন ওদের বংশে আরেকজন বাচ্চা হয়েছে, তার নাকি বলছে কিছুটা এছাড়া, কিন্তু উনি বলছে আমি লাস্ট রাজা, আর এই বংশে আমাদের এগোবে না এইভাবে, মানে এই বংশটা এখানে শেষ। এবার বাকি ওদের আরো যারা ফ্যামিলি মতো সব বাইরে বাইরে চলে গেছে। কেউ এখন তো মানুষ অনেক ডেভেলপ হয়ে গেছে, কেউ রাঁচিতে থাকে, কেউ বলছে কেউ কলকাতায় চলে গেছে, কেউ এদিক ওদিক, সব আস্তে আস্তে। না, রাসেল ভাইপার গুলো আমি দেখেছি, যা মোটামোটা রাসেল। এবার পুরো ভিডিও গুলো আমি তো ছোট ছোট করে ক্লিপ, কিছু গুফার ভেতরে অন্ধকার তোলা যাচ্ছে না, যেটুকু সম্ভব তুলেছি। তো অদ্ভুত অদ্ভুত জায়গাগুলো সত্যি, মানে
গিয়েও একটা রোমাঞ্চকর পরিবেশ, আর ওখানকার মানুষের সাথে কথা বললাম, তো দেখলাম ব্যাপারটা সত্যি একটা অ্যাডভেঞ্চার বলতে পারো। তো আমার তো এসব খোঁজ সবসময় থাকে, এগুলো খোঁজ করতে যাওয়া। তো ভিডিওগুলো দেখবো, দেবো আমাদের চ্যানেলে। হ্যাঁ তো সদাতে ভিডিওগুলো লোকে দেখবে, লোকে হ্যাঁ, ভালো দেখাটা লাগে। খুব দরকার। আমি মোবাইল দিয়ে যেটুকু হ্যাঁ। যেরকম ভাবে করতে হ্যাঁ, পেরেছি যেটা আছে সেভাবে যতটা করে আছে গেছি। অতটুকুনি তো যথেষ্ট। আমি তো দেখেছি অবশ্যই এই ভিডিওগুলো একটা অথেন্টিসিটিও প্রমাণ হ্যাঁ। ছাড়া আর লোকের দেখতেও এগুলো খুব ভালো লাগে, কারণ একটা না লোকে তো কারণ গল্প শোনে শুধু কোথাও না গল্প কোথাও। তো শুনছে তারা, যার সাথে Exactly. এই ভিডিওগুলো আমি করে এনেছি যাতে এটা লোককে এই মানে ভিডিওগুলো সত্যিটা দিতে কানেক্ট পারি। করতে পারে। হ্যাঁ, এরপর তো আপনারা দেখতেই পেলেন ভিডিওর সাথে আমরা যতটা পেরেছি তুলে ধরেছি, যতগুলো ক্লিপ আমাদের কাছে ছিল যেগুলো আমরা মনে করেছি এডিট করে দেওয়ার মতন ঠিক ততটা দিয়েছি। সমস্তটা তো তুলে ধরা সম্ভব না, ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে। তাই জন্য আজকে এখান থেকে এইটুকুনি। এরপরে আগামী দিন আরও কিছু আসছে, এবং তো আজ এই পর্যন্তই। ভালো লাগলে আবারও বলছি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।